ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর একটি কবিতা, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা। সেটি হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটি। তো সেখান থেকে যতটা সম্ভব একটু বুঝিয়ে এবং তার শর্ট কোয়েশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আলোচনা করে দিচ্ছি এবং আশা রাখছি এর থেকেই তোমাদের সব এমসিকিউ এবং এসিকিউগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে। আর এই চ্যানেলে যারা প্রথম দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করি, আজকের মূল পর্বে চলে যাই। তো প্রলয় উল্লাসের লেখক হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার জন্ম 1899 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তার কালসীমা। প্রলয় উল্লাস যে মূল কাব্যগ্রন্থ সেটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো এই কাল পর্ব সময় থেকে আমরা বুঝতে পারি যে কাজী নজরুল ইসলামের কবিতা মানেই সেটা বিদ্রোহী সত্তা। আর এই যে কালটি আমরা দেখতে পাচ্ছি 1922, অর্থাৎ সেই সময় ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায় চলছে। সেই চরম মুহূর্ত বলা যায়, সেই চরম মুহূর্তে এই কবিতাটি লিখিত হয়েছে। এটি একটি বিপ্লববাদের আদর্শ হিসাবে কবিতা। ঠিক আছে, দেখো প্রথমে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নতুন কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। এইখান থেকে প্রশ্ন আসে, কেতন শব্দের অর্থ কী? কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। এই নতুন কেতন কিসে ওড়ে? কালবৈশাখী ঝড়ে ওঠে। নতুন কেতনকে কালবৈশাখী ঝড়ে ওড়ার সঙ্গে কল্পনা করা হয়েছে কেন? কালবৈশাখী ঝড় যেমন কি করে সারা বছর পর বৈশাখ মাসে আসে এবং তখন কি করে নতুনকে সৃষ্টি করার জন্য সমস্ত কিছু পুরনোগুলোকে বিনাশ করে, সেরকম এই যে পুরনো যে শাসন যে চলছে সেটিকে বিনাশ করা, অর্থাৎ ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে নতুন শাসন করে, সেটাই। তারপরে লাইন আবার, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। এবার অনাগত শব্দের অর্থ কী? অনাগত শব্দের অর্থ হচ্ছে আসন্ন মুক্তি বা স্বাধীনতা সংগ্রামী, অর্থাৎ এটা আসতে চলেছে। এরপর প্রশ্ন হচ্ছে প্রলয় শব্দের অর্থ কী? ধ্বংসের আনন্দ। তাহলে এটি লাইন দ্বারা কি বলা হয়েছে? আসছে এবার অনাগত প্রলয় নেশা নিত্য পাগল বলতে কি বলা হয়েছে? অর্থাৎ এতদিন ধরে যে ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল, সেখান থেকে এবার কি আসতে চলেছে? স্বাধীনতা আসতে চলেছে। সেই উদ্দেশ্যে এই লাইনটি কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। তারপরে লাইন, সিন্ধু পাড়ের সিংহদরে ধমক, আচ্ছা, সিন্ধু পাড়ে সিংহধারে ধমক এনে ভাঙল আগল। এখন সিন্ধু পাড়ের বলতে কাদের কোথায় বলা হয়েছে? সিন্ধু পাড় বলতে ব্রিটিশ, মানে সিন্ধু মানে কি? সেই সিন্ধু নদীর ওপারে আর কি, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অযোগ্য যে শাসক, অর্থাৎ যে ঔপনিবেশিকবাদ, তাদের কথাই বলা হয়েছে। মৃত্যুর গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। তাহলে মহাকাল কেমনভাবে আসছে? চণ্ডরূপ ধারণ করে। চণ্ড মানে কি? সেই চণ্ডমুণ্ডকে বধ করেছিল যেমন আর কি, সেখানে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেই তাই তার যে মহাকালের যে রূপ, সেই রূপটা বিভৎসটাকে বর্ণনা করার জন্যে এই মহাকালে চণ্ডরূপ কথাটি কিন্তু বিশ্লেষণ করা হয়েছে। ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখান থেকে প্রশ্ন আসে, ভয়ঙ্কর কেমনভাবে আসছে? না বজ্রশিখার মশাল জেলে। আবার এমসিকিউ আসতে পারে, বজ্রশিখার মশাল জেলে আসছে ড্যাশ ভয়ঙ্কর। তারপরে লাইন আবার, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে কে হাসছে? প্রশ্নটা আসে, ভয়ঙ্কর হাসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশর দোলায় ঝাপট মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আসে, ঝামর শব্দের অর্থ কি? কৃষ্ণবর্ণ। ঠিক আছে, আর এখান থেকে আরেকটি প্রশ্ন, আচ্ছা, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। কে তার চামর দোলায়? তার বলতে কার কথা বলে? তার বলতে এখানে কার কথা বলা হয়েছে? এই যে আগেই বললাম, ভয়ঙ্কর যে আসছে, মহাকাল যে আসছে, তার আছে। এখানে আরেকটি প্রশ্ন খুব আসে যে মহাকালের আসার কি চিহ্ন এখানে দেওয়া গেছে? না, মহাকাল ভয়ঙ্কর রূপে হাসছে আর তার ঝামর দোলায়, ঝামর অর্থাৎ কৃষ্ণবর্ণ তার কেশরগুলো দোলাচ্ছে, ঝাপট মেরে মেরে গগন অর্থাৎ আকাশ তুলিয়ে দিচ্ছে। সেই সঙ্গে সর্বনাশী জ্বালামুখী অর্থাৎ ধূমকেতু, ধূমকেতু তার চামর দোলাচ্ছে। চামর আমরা জানি পুজোর সময় যে দোলায়, সেটাকে চামর দোলায় বলা হয়। এটাকে তার বর্ণনা করা বলা হয়েছে। আর বিশ্বপিতার বক্ষ কোলে
রক্ত তাহার কৃপাণ ছলে দোদুল দোলে। কৃপাণ শব্দের অর্থ কি, এখান থেকে একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ছোঁড়া। ছোঁড়া মানে ছুরি, এবং সে কেমনভাবে আসছে, তার বিশ্ব পতাকা আরবক্ষ করে, মানে বিশ্ব মানে এই পৃথিবীকে, এই মহাকাল কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা সমগ্র পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন করতে চাইছে। তাই তার রক্ত তাহার কৃপাণ ঝলে, অর্থাৎ সেখান থেকে তার কি রয়েছে, তরবারি রয়েছে, দোদুল দোলে, সেটা দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। অট্টগোলে হট্টরোলে স্তব্ধ চরাচর, স্তব্ধ চরাচর। এই অট্টগোলে হট্টগোলে স্তব্ধ চরাচর কেন, কেন চরাচর? অর্থাৎ এই যে চরাচর, এখানে জাগরণ ঘটেছে। কাদের জাগরণ ঘটেছে? যারা স্বাধীনতাকামী মানুষ, তারা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি লাভ করবেই বলে তারা যে হট্টগোল করছে আর কি, সেই হট্টগোলে স্তব্ধ হয়ে উঠছে চরাচর অর্থাৎ পৃথিবী। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপর লাইন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটা। নয়ন কটা শব্দের অর্থ কি? রুক্ষ দৃষ্টি। দ্বাদশ রবি মানে 12টি সূর্য, অর্থাৎ দুপুর বেলায় যে দুপুর 12টার সময় যে সূর্যর যেমন তেজ হয়, সেরকম এখান থেকে টিএমসি আসে। দ্বাদশ রবি বলতে কি বোঝায়? অনেকে লিখে দেয় 12টার সূর্য, তা নয় কিন্তু। 12টার সময় অর্থাৎ দুপুরের যে দ্বাদশ সময় যে রবির যে তেজ, সেটাকেই বর্ণনা করা হয়েছে। দিগন্তরের কাঁদন ছুটায় পিঙ্গল তার স্তোত্র জটায়। পিঙ্গল শব্দ অর্থ হচ্ছে এটা আলাদা রঙের কথা, হলদেটে রং জাতীয় রঙের কথাই এখানে বলা হয়েছে। সিন্ধু, আচ্ছা, বিন্দু তাহার নয়ন জালে সপ্ত সিন্ধু দোলে কপল তোলে। এই সপ্ত সিন্ধু শাস্ত্রমতে লবণ, ইক্ষু, সুরা, সার্পি, দধি, দুগ্ধ, জল, এটিকে বলা হয় সপ্ত সিন্ধু, অর্থাৎ 7টি সিন্ধুর যে কথা সেটি বলা হয়েছে। বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর পরে, এইটি কেন বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট। বিশ্বমায়ের আসন তারি বিপুল তাহার পর। বিশ্বমায়ের, এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসে, এটি খুব ইম্পর্টেন্ট লাইন। এর অর্থটা ঠিক এরকম না, এই যে কবির আহুত ভয়ঙ্কর, অর্থাৎ যেটা মহাকালের ছদ্মবেশে আসছে, তা কি করবে? বিশ্বের রক্ষাকর্তা, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সে শুভ শক্তি প্রতিষ্ঠা করবে। তাই দেশমাতার আসন সুনিশ্চিত করতে হবে, এই উক্তির মধ্যে দিয়েই এটি কিন্তু তিনি বুঝিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, বেশ। তারপরে প্রশ্ন হচ্ছে, হাকে ওই জয় প্রলয়ঙ্কর, জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ, মাভৈ মাভৈ শব্দের অর্থ হচ্ছে, মাভৈ শব্দের অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া, থেমে থাকা নয় কিন্তু। জগৎ জোরালো প্রলয় এবার ঘনিয়ে আসে, এটি খুব ইম্পর্টেন্ট লাইন। তা জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে শব্দের দ্বারা কিন্তু কি বোঝানো হয়েছে না, এখানে খুব একটি ইম্পর্টেন্ট লাইন, অর্থাৎ যা কিছু জীর্ণ, যা কিছু পুরাতন, জরাগ্রস্ত, মহর্ষ, তাদের কি করতে বলেছে? বিনাশ ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর তা আবার নতুন সূর্যের কিরণে উদ্ভাসিত হয়ে উঠবে, এই কারণে জগৎ ঘনিয়ে উঠেছে আর কি। অর্থাৎ যে এতদিন ধরে বিভিন্ন জায়গায় যে ইংরেজ শোষণ ছিল, সেই শোষণের এবার কিন্তু অবসান ঘটবে। ঠিক আছে, জরায় মরা মহুষ্যদের প্রাণ লুকোনো এই বিনাশে এবার মহানিশার শেষে উঠবে হাসে অরুণ, আচ্ছা, আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। খুব ইম্পর্টেন্ট লাইন এটা। এবার বলছে এই লাইনটি দ্বারা কি বলা হয়েছে, বলছে কি দেখো ভালো করে, এবার মহানিশির শেষে, মহানিশি মানে রাত্রি শেষে, রাত্রি শেষে বলতে এই অন্ধকারতম যে শোষণের দিক, সেই শেষে। অর্থাৎ ইংরেজরা এতদিন ধরে 150 বছর ধরে যখন কবিতাটা লিখেছেন, তখন কিন্তু 150 বছর তাদের শোষণ চলা হয়ে গেছে প্রায়। তো সেই যে অত্যাচার, সেই অত্যাচারের পর কিন্তু এবার তা শেষ হবে এবং স্বাধীন সূর্য উঠবেই। ঠিক আছে, এবং এখান থেকে আরও একটি এমসিকিউ আসে, হাসবে উষা অরুণ বেশে করুণ বসে। তাহলে উষা কেমনভাবে হাসবে? ঠিক আছে, কখন হাসবে? মহানিশার শেষে, মহারাত্রির শেষে আর কি হাসবে, অরুণ হেসে করুণ বেশে। ঠিক আছে, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর। এখানে একটি প্রশ্ন আসে, দিগম্বরে জটায় কি হাসে? শিশু চাঁদের হাসে। শিশু চাঁদ বলতে কি বলা হয়েছে? আচ্ছা, দিগম্বর শব্দের অর্থ কি? দিগম্বর শব্দের অর্থ মহাদেবকে এখানে বোঝানো হয়েছে। শিশু চাঁদের কর বলতে কি বোঝায়? শিশু চাঁদ বলতে এখানে কিন্তু যে সদ্য প্রস্ফুটিত যে চাঁদ, সেই চাঁদের কথাই বলা হয়েছে। আলো তার, আচ্ছা, ভরবে এবার ঘর, জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, এখানে বারংবার জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর বলা হয়েছে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। এই বারবার জয়ধ্বনি কেন বলা হয়েছে না, জয়ধ্বনি মানে কি তিনি বলতে চাইছেন কি, কবি হচ্ছেন আশাবাদী কবি, অর্থাৎ এই যে শোষণ যে চলছে, সেই শোষণের কিন্তু কি হবে? অবসান ঘটবে। তা সেই আশাটাকে রেখেই কিন্তু, যেমন এই প্রসঙ্গে আমার একটি বলতে ইচ্ছা করি, যেমন রবি ঠাকুর তার ওরা কাজ করে,
তো একবার বলেছেন একবার মাটির পৃথিবীর পানে তাকিয়ে আর একবার আকাশের পানে তাকিয়ে তিনি বলেছেন জানি সাম্রাজ্য বা আদি হবেই শেষ, হবেই শেষ, এটা কিন্তু তিনি বলেছেন। তো এখানেও তিনি সেই আশাবাদী শক্তি প্রকাশ করার জন্যেই এই কথাগুলো তিনি বলেছেন। ওই যে মহাকালের সারথি রক্ত তরির চাবুখানে, তাহলে মহাকালের সারথি কীভাবে চালাচ্ছে? মহাকালের সারথি রক্ত তরির চাবুক খানছে, অর্থাৎ ঘড়ি নিয়ে যাচ্ছে। রনি ওঠে হেসরা কাঁদন বজ্র গানে ঝড় তোফানে। এখান থেকে একটি প্রশ্ন আসে, এই টোটালটা বলি। খুরের দাপট তারার লেগে উল্কা ছুটায় নীল খেলানে, এই জায়গা থেকে প্রশ্ন আসে যে মহাকালের সারথি, মহাকালের রথ কেমনভাবে চলছে না? সারথি তার রক্ত তরির ছুটিকে চাবুক হানাচ্ছে, অর্থাৎ চাবুক মারছে, আর সেখানে হর্ষ কাঁদে বজ্র গানে ঝড়ের তোফানে কিন্তু সে ছুটে চলছে। আর সেই অশ্বের খুঁড়ের দাপটে উল্কা কিন্তু নীল খিলান অর্থাৎ নীল দিগম্বর ছুটিয়ে যাচ্ছে। ঠিক আছে, খিলান শব্দ অর্থ হচ্ছে গম্বুজ জাতীয়, কিন্তু এখানে উল খিলান মানে আকাশকেই কিন্তু মূলত বলা হয়েছে, আকাশের দিকে কিন্তু চলিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই বলা হয়েছে। যেমন এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, রানী ওঠে হেসার কাঁদন বজ্র গানে ঝড় তুফানের দ্বারা কি মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে? এটির মধ্যে দিয়ে মহাকাশের রথের ঘোড়া অশ্বধ্বনি অর্থাৎ মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থানের বিশ্বময় ছড়িয়ে পড়ার ইঙ্গিতটাকে কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে লাইনটা দেখো, আবার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, অন্ধকার আর বন্ধকূপে দেবতার বাঁধা যজ্ঞ জূপ, এই জূপে শব্দের অর্থ কী? জূপ শব্দের অর্থ হচ্ছে যে হাঁড়ি কাঠের পুড়ি দেওয়ার জন্য যে কাঠ ব্যবহার করা হয় সেটিকে বলা হয়। পাষাণ স্তূপে এই তোরে তোর আসার সময় ওই রথ গড়বে, এটি দ্বারা কি বলা হয়েছে? এই তোরে বলতে কী বলছে? নজরুল ইসলাম পলাশী কবিতা বলেছেন যে পৃথিবীর এই অস্তিত্ব সংকট ঘটে চলছে, তখন এই প্রয়ের রুদ্ররূপে নিরাসন করার এই যে সময় সেটাকে বলা হয়েছে। শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংসে দেখে কেন ভয়, ভয় কেন তোর নতুন সৃজন বেদন। এটি একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটি হচ্ছে যে ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন দ্বারা কি বোঝানো হয়েছে? এই যে সৃজন, সৃজন শব্দের অর্থ কিন্তু কি, বেদন শব্দ হচ্ছে বেদনা, আর সৃজন শব্দের অর্থ কি সেটা অনুভব করা। অর্থাৎ এই যে প্রলয় নতুন সৃজন এটি বলা হয়েছে, অর্থাৎ সৃষ্টির আগে কিন্তু শিল্পী, অর্থাৎ এটি যদি আরও একটু বিশ্লেষণ করা হয়, অর্থাৎ শিশুর জন্মের আগে মায়ের কিন্তু একটা প্রসব যন্ত্রণা, তখন তার যন্ত্রণা হয়, তো সেই যন্ত্রণাটাকে কবি অনুভব করেন। ঠিক আছে, মা বেদনাকে অনুভব করেন, কবিও তেমনি যুগান্তরের ইঙ্গিত, অর্থাৎ এই যে এতদিন দুঃখ যন্ত্রণা চলছে সেটা কিন্তু আবার বিনাশ হবে, তাই সেই ক্ষেত্রেই সেই কথা বিশ্লেষণ করার জন্যে এই ইতিবাচক ভঙ্গিতে তিনি বলেছেন। আচ্ছা, এরপর আবার দেখো আসছে, আসছে নবীন জীবন হারা অসুন্দর করতেছে। এখানে একটা প্রশ্ন আসছে, নবীন কী জন্য আসছে? জীবন হারা অসুন্দর, অসুন্দর মানে পৃথিবীতে যা অসুন্দর যে শাসন যা রয়েছে সেগুলোকে সব ধ্বংস করতে। তাই এই যে, আচ্ছা, তাই যে এমন কেসে বেশি প্রলয় রয়েও আসছে হেসে মধুর হেসে, ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর। তাহলে কে আবার ভেঙে গড়তে জানে? চিরসুন্দর। ঠিক আছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর, এই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলতে চেয়েছেন আর কি এখানে? এই ভাঙা গড়া খেলা মানে কি, একটা ভেঙে দিয়ে নতুনকে গড়া, অর্থাৎ পুরনোকে ধ্বংস করিয়ে, পুরনো শাসন ব্যবস্থাকে ধ্বংস করিয়ে নতুন শাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যেই কিন্তু এই কথা বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর, বধুরা প্রদীপ তুলে ধরা হয়েছে বলার মধ্যে দিয়ে কী বলা হচ্ছে? অর্থাৎ যে নতুন যে বিদ্রোহীরা, স্বাধীনতা সংগ্রামীরা যারা কিন্তু সংগ্রাম করছে, তারা কিন্তু জয় আনবেই, তাদের বরণ করার উদ্দেশ্যেই বলা হয়েছে কি না, বধূদেরকে বরণ করার জন্য বলা হয়েছে তোরা প্রদীপ তুলে ধর। কাল ভয়ঙ্কর বেশে এবার আসে ওই সুন্দর, তা সুন্দর কী বেশে আসে? কাল ভয়ঙ্করের দেশে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তো এই জয়ধ্বনি কর কথাটি কতবার ব্যবহার করা হয়েছে, এটি এই বছরের টেস্ট পেপারে দেখলাম বেশ এসেছে। তো এর উত্তর হলো, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, তোরা সব জয়ধ্বনি কর। দেখো এটি 19টি, 18 বার অর্থাৎ 9 বার জোড়া রয়েছে, একবার বিজয় রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 19টি। সেই বিজয়টি আমি একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এই যে লাইনটি শেষের দিকে রয়েছে, দেখো ভাঙা গড়া খেলা যে তার কিসির তরে ডর, তোরা সব জয়ধ্বনি কর, এই শব্দটি তোমরা মিসিং করে যাও, সেই জন্য তোমরা বলো 18টি, তা কিন্তু নয়, সঠিক অ্যান্সার হচ্ছে 19টি। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।